নমস্কার, এনবিপি উনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। দেখবেন স্যার যে স্টুডেন্ট যে সাবজেক্টে পড়াশোনা একটু কম নাম্বার পায় তাকে সেই সাবজেক্টের উপর একটু বেশি পড়ার জোর দেয়। ঠিক একই রকম ভাবে একজন অভিজ্ঞ চিকিৎসক যখন বোঝে যে যে রোগ নিয়ে আমরা বেশি প্রবলেমে রয়েছি, আমরা বেশি সমস্যায় রয়েছি, সেই রোগের উপর একটু বেশি জোর দেয়। আর সে কারণে বারংবার আমরা এই অনুষ্ঠানে সুগার বা ডায়াবেটিস রোগ নিয়ে আলোচনা করছি, কারণ প্রত্যেক দিন হাজারো পেশেন্ট তাদের কিন্তু সামলাতে হয়। সেখানে তারা পরীক্ষা নিরীক্ষা করেও দেখেছে যে সব থেকে বেশি সংখ্যক পেশেন্টের চাপ থাকে সুগার, ডায়াবেটিস, মধুমেহ বা সাইলেন্ট কিলার, আপনি যে নামেই ডাকুন না কেন, যে নামে চিনুন না কেন, এই রোগটিকে নিয়ে। তাই এই রোগের থেকে কিভাবে আপনি পরিত্রাণ পাবেন, কি আপনি করবেন, কি আপনি বিন্দুমাত্র করবেন না, যদি সুগার আপনার ধরা পড়ে বা ডায়াবেটিস পেশেন্ট যদি আপনি হয়ে পড়েন, তাহলে কি আপনার করণীয়। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার অন্য প্যাথির থেকে কি হাটকে করছে আপনাদের জন্য, কি আলাদা ভাবে আপনাদের জন্য চিন্তা ভাবনা চলছে, সব বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের জন্য আরো একবার আমরা কিন্তু আলোচনা করব। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন অভিজ্ঞ চিকিৎসক, অবশ্যই এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের সিএমই ডক্টর এ হালদার। প্রথমেই ডাক্তারবাবুকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং তার পাশাপাশি ডাক্তারবাবুর কাছ থেকে ঠিক এই সুগারের বাড়ন্ত হওয়ার কারণটা নিয়ে একটু বন্ধুদের জন্য আলোচনা করতে বলবো। আমরা এই সুগারটা নিয়ে বারবার আলোচনা করছি, বারবারই এই টপিকটা আনছি এই কারণের জন্য যে আমরা এতদিন ধরে শুনে এসেছি যে সুগার কন্ট্রোল হয় শুধুমাত্র মেডিসিনস খেয়ে, এবং সেই মেডিসিনসটাকে আপনাকে আজীবন মানে আপনাকে ওই মেডিসিনটা কন্টিনিউ করেই যেতে হবে, মেডিসিন কোনোভাবে বন্ধ করা যায় না। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা প্রমাণ করেছি যে মেডিসিন ছাড়াও সুগারকে কন্ট্রোল করা যায়, এবং সেই কারণের জন্যই বারবার এই টপিকটা আমরা নিয়ে আসি। কারণ আমরা যে ট্রিটমেন্ট দিই, আমরা যে ট্রিটমেন্ট করি, সেটা যেরকম আমরা রিপোর্টসে প্রমাণ দেখাই, সেরকম আমরা একটা টাইম বাউন্ড ট্রিটমেন্ট করি। এই সুগারটা আগে জানতে হবে যে আমাদের কি কারণে এই আমাদের সুগার লেভেল বাড়ছে, কি কারণে সুগারটা হচ্ছে। আমাদের প্যাঙ্কিয়াসটা যদি আমাদের ড্যামেজ হয়, যদি সেখান থেকে ইনসুলিনের ফর্মেশনটা ধীরে ধীরে কম হতে থাকে, তো তখন কি হয়, আমাদের ব্লাডের মধ্যে এই সুগার লেভেলটা বাড়তে থাকে। তো আমরা সাধারণত কি করি, অন্যান্য প্যাথিতে অন্যান্য জায়গাতে কি করে যে এই সুগার লেভেলটাকে কন্ট্রোল করার জন্য মেডিসিনস খায়, এবং এই সুগার লেভেলটাকে কন্ট্রোল করার জন্য যে মেডিসিনস দেয় সেটা খেলে সুগার লেভেল কন্ট্রোলে থাকবে এবং সেটাকে আজীবন খেয়ে যেতে হবে। তো আমরা সেখান থেকে যেটা বলি বারবার ধরে যে না, এইটা ট্রিটমেন্ট প্রসেস নয়। ট্রিটমেন্ট প্রসেস হচ্ছে আপনাকে প্যাঙ্কিয়াসটাকে ঠিক করতে হবে। প্যাঙ্কিয়াস যদি ঠিক হয়, ইনসুলিনের ফর্মেশন যদি ঠিক হয়, ঠিকঠাকভাবে যদি বেরোয়, তাহলে ব্লাডের মধ্যে সুগার লেভেল আলটিমেটলি কমই থাকবে। তো সেখানেতে একটা কোর্স করার পর যদি আমরা ঘরোয়া কিছু রেজিমেন আমরা ইউজ করি, তাতে দেখা গেছে এরকম বহু পেশেন্ট আছে যারা এখনো পর্যন্ত মেডিসিন স্টপ হয়ে গেছে, প্রায় 1 বছর 1.5 বছর হয়ে গেল, তাদের কিন্তু কোনো রকম ওষুধের প্রয়োজন হয় নেই। তো সেই কারণের জন্যই বলছি যে সুগার নিয়ে এখন ভাবার কিছু নেই। এইটা মাথা থেকে একদম আউট করে দিন যে সুগার হয়েছে আপনাকে আজীবন ধরে মেডিসিনস খেতে হবে। আমরা যেখানে ট্রিটমেন্ট দিই সেটা হচ্ছে একটা টাইম বাউন্ড ট্রিটমেন্ট। সেটা সুগারের লেভেলের ওপরেতে কতটা পরিমাণে আপনারা আসছেন আমাদের কাছে যখন, তখন সুগার লেভেলটা কত আছে, ফাস্টিং কত আছে, পিপি কত আছে, সেই জিনিসটা দেখার পর আমরা অ্যাডভাইস দিয়ে দেবো যে আপনি কত দিনের মধ্যে মেডিসিনস বন্ধ করবেন এবং কত দিনের মধ্যে আপনি মেডিসিনস বন্ধ করে ঘরোয়া উপাচারেতে আপনি সুগারটাকে কন্ট্রোলে রাখতে পারবেন। একদম। যদি এই অনুষ্ঠান আপনারা নতুন দেখেন, নতুন শোনেন ডাক্তারবাবুর কথা, হয়তো মনে হতে পারে একটু অন্যরকম কথা বলছেন না। হ্যাঁ, একদমই সম্পূর্ণ অন্যরকম কথা বলছেন অন্য প্যাথির চিকিৎসকদের থেকে। কারণ অন্য প্যাথির চিকিৎসকরা বারংবার আপনাকে বোঝাচ্ছে সুগার বা ডায়াবেটিস যেহেতু আপনার হয়েছে বা আপনার পরিবারের কারোর ধরা পড়েছে, সারা জীবন আপনাকে মেডিসিন খেতে হবে, অর্থাৎ আমরণ
সময় পর্যন্ত। কিন্তু এনবিপি চিকিৎসকেরা আপনাকে এটাই জানাচ্ছে এবং প্রমাণিত সত্য, যেটা রিপোর্ট প্রমাণ করে, যে আপনাদের সারা জীবন মেডিসিন খাওয়ার দরকার নেই। সেটা সুগার বা ডায়াবেটিসের ক্ষেত্রেও একই কথা, একই সত্যতা। কে আছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার, আমি কোচবিহার থেকে বলছি, অস্মিতা চক্রবর্তী। হ্যাঁ বলুন, কি প্রবলেম? প্রবলেম বলতে আমার না বেশ কয়েকদিন ধরে ডান দিকের মাড়িটা, নিচের মাড়িটা আর কি প্রচন্ড ব্যথা হয়েছে। কেন ব্যথা হচ্ছে, ডাবল করে ফুলে যাচ্ছে, বিশেষ করে ঘুমানোর সময়, মানে ঘুমালে সকালবেলা উঠে দেখছি আর বেশি করে ফুলে যাচ্ছে আর খুব ব্যথা করছে, টনটন করে ব্যথা করছে। আচ্ছা, আপনার কি এমনি ঠান্ডা লাগার কোনো রকম ধাত আছে, যে অল্পতে এটা ঠান্ডা আছে, লেগে যায়? হ্যাঁ তা আছে। আচ্ছা, তার সাথে কি অ্যালার্জি আছে? অ্যালার্জি বলতে সেটা খুবই কম, মানে কোনো খাবার দাবার বা কিছু খেলে আমার অ্যালার্জি হয় এমনটা নয়, ওইসবের কোনো অ্যালার্জি নেই। আর ওই জায়গাটাতে লোকালি কি কোনো রকম ইনফেকশন হয়ে আছে, কিছু বুঝতে পারছেন যে জায়গাটা লাল হয়ে আছে, যখন ফুলছে লাল হয়ে যাচ্ছে, এরকম কিছু? না ওরকম কিছু না, কিন্তু মাড়িতে কারণ ফুলে যাচ্ছে আর খুব ব্যথা করছে। আচ্ছা, দেখুন আপনাকে একটা কথাই বলছি, আপনি শুনতে থাকুন। যে আপনার ক্ষেত্রে যেহেতু একটা ঠান্ডা লাগার ধাত আছে, তো অল্পতে যখনই আপনার ঠান্ডা লাগবে তখন কিন্তু এরকম গামেতে, যেটা আমরা মাড়ি বলি, সেখানেতে আমাদের সোয়েলিং হয়। অনেক সময় কি হয়, লোকাল যদি কোনো ইনফেকশন হয়, সেটাকে একটুখানি দেখতে হবে যে লোকালি আপনার কোনো রকম ইনফেকশন আছে কিনা, সেখান থেকেও এই জিনিসটা ফোলে। এছাড়া যদি আপনার কোনো রকম অ্যালার্জিক কোনো রকম রিয়াকশান হয়, সেখান থেকে ওই জিনিসটা ফুলতে পারে। তো এটাকে ফলো আপ করতে হবে, এই জিনিসটাকে দেখতে হবে, এবং তার পেছনেতে কিছু কিছু পরীক্ষা আছে, সেই জিনিসগুলোকে করে নিতে হবে। কারণ আমরা বারবারই বলি যে আমরা ডায়াগনোসিসের ওপরেতে জোর দিই আগে, কারণ রোগটাকে যদি আমরা ডায়াগনোসিস আগে করে নিতে পারি তখন কিন্তু ট্রিটমেন্টটা খুব সহজ হয়ে যায়। কিন্তু যদি আমরা আন্দাজে ট্রিটমেন্ট করি তখন সেই ক্ষেত্রে কি হয়, সেই ট্রিটমেন্টটা অনেকটা লেন্দি হয়। তাই আপনাকে একটা কথাই বলবো, আপনার কাছাকাছি যেখানে সেন্টার হবে, কোচবিহার থেকে বললেন তো উনি, কোচবিহারেতে আমাদের সেন্টার আছে, আপনি একবার ফোন করে নিন, সেখানে একটা অ্যাপয়েন্টমেন্ট নিন। ওখানেতে ডক্টর এস ঘোষাল থাকেন, আপনাকে দেখে নেবে এবং কেন ফুলছে, তার পেছনে কি কারণ, সেইটাকেও উনি খুঁজে বার করে বলে দেবেন। এবং দেখবেন যখনই উৎসটা সামনে চলে আসবে, খুব তাড়াতাড়ি আপনি সুস্থ হয়ে যাবেন। একদম। পাশাপাশি কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারগুলো নোট করতে ভুলবেন না, কারণ এই নাম্বারের মাধ্যমেই আপনি কিন্তু এনবিপির সঙ্গে যোগসূত্রটা কিন্তু বজায় রাখতে পারবেন। তাই স্ক্রিনে দেওয়া নাম্বার প্লিজ নোট করুন বা মোবাইলে সেভ করুন। কে আছেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছো? হ্যাঁ ডাক্তারবাবু, আমি মেচেদা থেকে বলছিলাম। মেচেদা থেকে। ডাক্তারবাবু শুনছেন, বলো কি প্রবলেম? প্রবলেম বলতে আমার হাতের একটা জায়গায় বোলটা কামড়েছিল, তো সেই জায়গাটা একটা কালো মতো স্পট হয়ে গেছে। এবার ওই জায়গাটা এখনো না ব্যথা হয়, কামড়েছিল 3-4 মাস আগে, ঠিক হয়ে গেছে, কিছু প্রবলেম হয় না, জায়গাটা শক্ত হয়ে আছে একটু, একটু মাঝের মধ্যে টিপলে ব্যথা হয়। আচ্ছা, কোন রকম কি জ্বালা ভাব করে ওই জায়গাটাতে? না 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 না, কোন রকম ইচিং, মতো হয়ে আছে। কোন রকম কি ওখানেতে ইচিং বা চুলকানি জাতীয় কিছু জিনিস হয়? না, সেটা হচ্ছে না। সেরকম কিছু না, শুধু একটু হাতে করে চাপলে ওই জায়গাটাতে একটু ব্যথা লাগে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, দেখুন আপনার যেটা হয়েছে, আপনার ইনফেকশনটা এখনো কাটেনি, আপনার পুরোপুরি ইনফেকশনটা যায়নি, তো ওখানেতে লোকালি কিছুটা কিছু ইনফেকশন হয়ে আছে, সেই কারণের জন্য সোয়েলিং। কারণ আমাদের যে কোনো জায়গায়, শরীরের যে কোনো জায়গায় যদি আমাদের কোনো রকম ইনফেকশন থাকে, সেখান থেকে সোয়েলিং হয়। তো যেহেতু এখনো পর্যন্ত আপনার সোয়েলিং আছে, তো আপনার ইনফেকশনটা পুরোপুরিভাবে কাটেনি। তো আপনাকে একটা কথাই বলবো, ওটা একবার দেখে নিতে হবে। এবং অনেক সময় কি হয়, যদি ইনফেকশনটা লং টার্ম থাকে, সেখান থেকে কিন্তু অনেক রকমের রোগ ওখান থেকে টার্ন করে, তো সেইগুলোকে একবার দেখতে হবে। আপনি একবার মেচেদা থেকে বললেন, ওখানেতেও আমাদের সেন্টার আছে, আপনি একবার হেল্পলাইন নাম্বারে ফোন করুন, করে ওখানেতে যোগাযোগ করুন। একবার লোকালি ওটাকে দেখার প্রয়োজন আছে যে ওই শেপটা কীরকম আছে, ফোলা যেটা আছে সেই জায়গাটা কীরকম শেপ আছে, এবং তার পেছনেতে কি কারণ যে ব্যথাটা এখনো পর্যন্ত যায়নি, তো সেটা একবার দেখে নেব। এবং তারপরে আপনাকে বলে দেওয়া হবে যে আপনি কতদিনের মধ্যে সুস্থ হবেন, আপনি ঠিক হয়ে যাবেন। একদম। আর যেহেতু আমরা সুগার বা ডায়াবেটিস নিয়ে কথা বলছি, সে কারণে কিন্তু ডাক্তারবাবুরা আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানে কিন্তু এই সচেতনতাও কিন্তু দিয়ে থাকেন যে একটা নির্দিষ্ট সময় পর, একটা নির্দিষ্ট এজের পর আমাদের কিন্তু একটা সুগার টেস্ট করে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। শুধুমাত্র টেনশন করছেন আমার সুগার হলো না তো, আমার সুগার হলো না তো, টেনশন করে তো আপনি উপলব্ধি করতে পারবেন না সুগারকে। রিপোর্ট আপনাকে জানান দেবে যে সত্যি আপনার সুগার হয়েছে কিনা। তাই অবশ্যই সুগার বা ডায়াবেটিসের লক্ষণ কি, এর ট্রিটমেন্ট কি, এবং কত মানুষ ভালো
হচ্ছেন এনবিপি তে, এই প্রশ্নগুলো নিশ্চয়ই আপনার মনের মধ্যে ঘোরাফেরা করছে, তার উত্তর অবশ্যই ডাক্তারবাবুর থেকে আমরা জানবো। তবে তার আগে কে আছেন দেখবো। নমস্কার। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি শ্যামনগর থেকে বলছি। হ্যাঁ বলুন, কি প্রবলেম? বলছিলাম যে 3-4 মাস আগে সাইকেল থেকে পড়ে গেছিলাম, ঠিক আছে? হ্যাঁ। তো পড়ে যাওয়ার পর আমার হাঁটু লেগেছিল। তো ওই হাঁটু এক্সরে করা হয়েছে, করার পর তো বললো যে এক্সরে দেখে ঠিক আছে, কিন্তু এখন আমার ওই হাঁটুতে পেন হচ্ছে। হাঁটুতে পেন হচ্ছে, পেনটা কি সারাক্ষণ থাকছে না মাঝে মাঝে যখন বেশি হাঁটাচলা করছেন তখন? না না, বেশি হাঁটাচলা করার পর বা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকার পর। হাঁটুটা কি ফুলে যায় কোনো রকমে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে ফুলে যায় কখন? যখন আপনি বেশি হাঁটাচলা করেন তখন ফুলে যায়, না রাত্রে যখন শোন ঘুম থেকে যখন সকালে ওঠেন তখনও ফোলা ভাবটা থাকে? সকালবেলায় তো ঘুম থেকে যখন উঠি তখন মানে আমি তো মানে মাটিতে পা রাখতে পারি না, এরকম অবস্থা। আচ্ছা, তারপর একটু আস্তে আস্তে হাঁটাচলা করলে একটু ঠিক হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। আপনার এক্সরে রিপোর্টটা একবার দেখার প্রয়োজন আছে, কারণ যদি এক্সরে রিপোর্টে আপনার কিছু না প্রবলেম পাওয়া যায় তাহলে অন্য কিছু রিপোর্ট করাতে হবে। কারণ হাঁটুর প্রবলেম যেহেতু আছে এখনো পর্যন্ত যদি না সারে, জানবেন কোথাও না কোথাও একটা প্রবলেম হয়ে আছে। সেখানে নয় হাড়ে যে সবসময় প্রবলেম হবে সেটা নয়, ওখানকার মাসেলে যদি কোনো রকম টিয়ার পড়ে বা কোনো রকম যদি মাসেলগুলো ছিঁড়ে যায় তখনও কিন্তু একটা ব্যথা, যন্ত্রণা, ফোলাভাব এটা কিন্তু ভবিষ্যতে আসে। তো সেটা একবার দেখার প্রয়োজন আছে, কিছু টেস্ট আপনাকে করাতে হবে। আপনি একবার যোগাযোগ করুন আমাদের সাথে। একবার যদি আপনি এতদিন যদি কোনো রকম ট্রিটমেন্ট করান পড়ে যাওয়ার জন্য, সেই কাগজপত্রগুলো একবার নিয়ে আসুন এবং যে এক্সরে প্লেটটা আছে সেটা একবার নিয়ে আসুন। আমরা একবার দেখে নিই, তারপরে এর সলিউশন কি হবে আমরা বলে দেবো। একদম। স্ক্রিনে কিন্তু যাচ্ছে আপনাদের জন্য ফোন নাম্বার 9830235527 বা 37, এই দুটি ফোন নাম্বার নোট করুন, কথা বলুন যে আপনার বাড়ির কাছাকাছি কোথায় কিন্তু সেন্টার রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের। এবং তার পাশাপাশি ডাক্তারবাবু, এই যে বারংবার টেনশন করে তো লাভ নেই, একটু যদি আপনি আমাদের একটু সুবিধা করে দেন যে ঠিক কি কি সিমটম আমার লক্ষ্য করলে আমি বুঝতে পারবো যে সুগার বা ডায়াবেটিসের জন্য একটা টেস্ট করার আমার প্রয়োজনীয়তা রয়েছে। 30 অ্যাবাভ যখনই বয়স হবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের 3 থেকে 4 মাস ছাড়া ছাড়া কিছু কমন ব্লাড টেস্ট আছে যেগুলো একবার করিয়ে নেওয়া দরকার। ব্লাড টেস্টের সাথে সাথে যেরকম প্রেশারও ওনাকে চেক আপের মধ্যে সবাইকেই থাকতে হবে, তার সাথে সাথে সুগার, একটা ফাস্টিং, একবার পিপি খাওয়ার পরে সেটা করিয়ে নেওয়া দরকার। এছাড়াও কিছু কমন ব্লাড টেস্ট আছে যেমন ইউরিয়া, ক্রিয়েটিনিন, এই জিনিসগুলো 3 থেকে 4 মাস, থাইরয়েড, কোলেস্টেরল, এই জিনিসগুলো 3 থেকে 4 মাস ছাড়া ছাড়া সবারই করে নেওয়া উচিত। এছাড়া 30 অ্যাবভ যখনই হচ্ছে তখন যদি কোনো কিছু কিছু সিমটম থাকে যেটা সুগারের লক্ষণ হয়, যেমন ফার্স্ট হচ্ছে উনি খুব অলস হয়ে যাবেন, কোনো রকম কাজ করতে গেলে ভালো লাগবে না, অল্পতে হাঁপিয়ে যাবেন। এছাড়া দেখবেন যে ঘন ঘন উনি বাথরুম যাচ্ছেন, ঘন ঘন ইউরিন হচ্ছে, সেখানে একটা সন্দেহ থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে উনি খুব ফ্যাটি হয়ে যাচ্ছেন, খুব মোটা হয়ে যাচ্ছেন, এবং এটার সাথে দেখা যাবে যে সারা দিনেতে খুব প্রচুর পরিমাণে জল তেষ্টা যেরকম পাচ্ছে, তার সাথে সাথে খিদের পরিমাণটা বেড়ে গেছে। ওনাকে ঘন ঘন খিদে পাবে, যে অল্প যখনই খাবার খেলো তার হয়তো 2 থেকে 2.5 ঘন্টার মধ্যেই কিংবা তারও আগে আবার মনে হবে যেন হ্যাঁ আমি খাওয়া দাওয়া করি। তো কিছু কিছু সিমটম এইগুলো থাকে, সেইগুলো যদি আপনার একটু শরীরের মধ্যে দেখা যায় তাহলে আপনি গিয়ে একটা টেস্ট করে নিন। কারণ সুগার জিনিসটা এমনই, আমরা বারবার বলি এটাকে সাইলেন্ট কিলার। যদি হয়ে থাকে, যদি সেটা আমরা চেক আপের মধ্যে না রাখি, যদি ভেতর ভেতর জিনিসটা বাড়তে থাকে, তখন কিন্তু এইটা মাল্টিপল অর্গানকে এটা এফেক্ট করে। তো দেখা যাবে যে আপনি প্রথমেতে এরকম একটা সিমটম দেখা যাচ্ছে, আপনি হয়তো সেটাকে বললেন যে হ্যাঁ ঠিক আছে ওটা থাকুক, আমি ঠিক হয়ে যাব, কোনো ব্যাপার নয়, কিচ্ছু হয়নি, আমি টেস্ট করাবো না। তো ভেতর ভেতর যদি সেই জিনিসটা বাড়তে থাকে এবং যখন এটার বহিঃপ্রকাশ হবে তখন দেখা যাবে যে আপনার কিডনিতে প্রবলেম হয়ে গেছে, আপনার ইউরিন বন্ধ হয়ে যাচ্ছে, লিভারেতে এফেক্ট করেছে, সেখানে আপনার খাবারের ইচ্ছাটাই চলে গেছে, হজম হচ্ছে না, এবং তার সাথে সাথে অ্যাসিডিটি বাড়ছে। এছাড়া হয়তো নার্ভের প্রবলেম এসে যাচ্ছে, কিংবা হয়তো চোখেতে যদি এফেক্ট করে আপনার দেখতে প্রবলেম হয়ে যাবে। তো এই জিনিসগুলো যাতে না হয় সেই কারণের জন্য 3 থেকে 4 মাস ছাড়া ছাড়া আমাদের কিছু কমন ব্লাড টেস্ট থাকে, তার মধ্যে সুগার একটা, এটা অবশ্যই একবার টেস্ট করে নেওয়া দরকার। একদম। আমরা বলি না যে আত্মহত্যা মহাপাপ, কিন্তু আপনি যদি
সরাসরি আত্মহত্যা সুসাইড করছেন না, আমরা বিশ্বাস করছি, আমরা মানছি, কিন্তু আপনি এতটা উদাসীন নিজের প্রতি যে ডাক্তারবাবু যে সিমটমগুলো বলছেন সেই সিমটমগুলো উপলব্ধি করার পরও আপনার কোনো রকমের সচেতনতা বাড়ানো যাচ্ছে না, আপনি কোনো ডক্টরের কাছে যাচ্ছেন না, আপনি কোনো মেডিসিন নিচ্ছেন না, আপনি নিজের মতন খাদ্যাভ্যাসকে চালিয়ে যাচ্ছেন, তাহলে সেটাকেও এক প্রকারের আমরা সুসাইড বা আত্মহত্যাই বলবো। আপনি নিজেকে শেষ করে দিচ্ছেন। শুধু সুগার বা ডায়াবেটিসের ক্ষেত্রে নয়, যে কোনো রোগের ক্ষেত্রে এটা কিন্তু প্রযোজ্য হতেই পারে। তাই আপনার জীবনযাত্রার কোনো অদল বদল দেখলে, কোনো পরিবর্তন দেখলে, কোনো উপলব্ধি একটু যদি অন্যরকম লাগে, তাহলেই কিন্তু আপনার নিকটস্থ যে কোনো চিকিৎসকের শরণাপন্ন হন এবং জেনে নিন আপনার কি প্রবলেম হচ্ছে। যাক, আমরা আলোচনায় আবারও ফিরবো, তবে তার আগে দেখবো কে আছেন। নমস্কার। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ মৌসুমী চক্রবর্তী, কোথা থেকে? আলদা থেকে। হ্যাঁ বলুন, কি প্রবলেম? হ্যাঁ, আমার 5 বছর সুগার। মেডিসিন নেন তো? হ্যালো, হ্যাঁ বলছি, হ্যালো, বলছি মেডিসিন খান তো? আমি ইনসুলিন ইউজ করি। হ্যাঁ, ইনসুলিন নিচ্ছেন? ইনসুলিন নিচ্ছেন, আচ্ছা। ইনসুলিন নিচ্ছি আজ 5 বছর হয়ে গেল। মানে প্রথমে সুগার হয়ে গেছিল 750, আচ্ছা। তো বাবা। ইনসুলিন হয়ে গেছিলাম। হুম। এখন কত আছে? এখন মোটামুটি 400 আছে। 400? আপ ডাউন করে। হ্যাঁ, তাহলে আপনি ইনসুলিন নিচ্ছেন, তারপরও আপনার 400 সুগার? হ্যাঁ। তাহলে নিয়ে লাভটা কি হচ্ছে? লাস্টে কিছু ওষুধ খেতাম, ওষুধ খাওয়ার পরে যেটা হয়েছিল তাতে একটু ডাউন ছিল। আবার ওই মাসে টেস্ট করেছি 190 ছিল খাওয়ার আগে, খাওয়ার পরে 230। বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা, আপনি আপনি কোথা থেকে বলছেন বললেন? আলদা। মালদা থেকে ফোন মালদা করছেন। থেকে। বেশ, শুনুন আপনি। ঠিক আছে, আপনি শুনে নিন। কারণ আপনি যেভাবে বলছেন যে আমার 400 সুগার, ইনসুলিন নেবার পর এত ক্যাজুয়াল ভাবে, তাই এই জিনিসটা কিন্তু ঠিক না। কারণ বারবার আমরা বলি এই জিনিসটা, এই সুগার জিনিসটা খুবই খারাপ। আপনি এতদিন ধরে যখন দেখছেন যে হ্যাঁ আমার কন্ট্রোলে আসছে না, ওষুধ খাওয়ার পর, ইনসুলিন নেবার পর, তারপরেও যদি 400 সুগার থাকে, তার মানে আপনি জেনে যান যে আপনি যে ট্রিটমেন্ট প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছেন সেটা কিন্তু ঠিক হচ্ছে না। বারবারই আমরা বলি যে শুধু সুগার লেভেলটাকে কন্ট্রোল করে রাখলে কিন্তু সুগার ভালো হয় না, কিংবা বাইরে থেকে সেই ইনসুলিনই আমরা যদি পুশ করি, সেটাতে যদি কন্ট্রোল করে থাকে, তাহলে আপনাকে আজীবন এই ইনসুলিনটাকেই পুশ করে যেতে হবে, কিংবা আপনাকে ওষুধ খেয়ে যেতে হবে। সেখানে দাঁড়িয়ে আমরা বারবারই বলছি যে আপনাকে সারা লাইফ আপনাকে ওষুধ খাওয়ার কোনো রকম প্রয়োজন নেই। আমরা যেটা ট্রিটমেন্ট দিই সেটা আপনার ক্ষেত্রেও বলে দিচ্ছি যে আপনি একবার কারেন্ট রিপোর্টটা করে আমাদের মালদায় যেখানে সেন্টার আছে সেখানেতে একবার যোগাযোগ করুন। হেল্পলাইন নাম্বারে একটা ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিন, আপনাকে বলে দেবে, গাইড করে দেবেন। ওখানে ডক্টর এস ঘোষাল যান, উনি আপনাকে সম্পূর্ণভাবে গাইড করে দেবেন এবং প্রথম রিপোর্টটা দেখার পরই প্রথম দিনই আপনাকে বলে দেবে যে আপনি কতদিনের মধ্যে মেডিসিনকে বন্ধ করতে পারবেন এবং সুগারটাকে কন্ট্রোলে আনতে পারবেন। এবং তারপরে আপনাকে কিছু ঘরোয়া উপাচার বলবে, সেইগুলো যদি আপনি ঠিকঠাক মতো করে পালন করেন, যদি লাইফস্টাইলটাকে আপনি ঠিকঠাক মতো যেরকম বলা হবে সেইটা যদি আপনি ঠিকঠাক মতো পালন করেন, এবং যেটা কিছু যোগা থাকে সেই জিনিসগুলোকেও বলে দেওয়া হবে, সেইটাও যদি আপনি মানেন, দেখবেন যে আপনাকে ওষুধের ওপর ডিপেন্ডেন্ট হতে হচ্ছে না। একটা সময় গিয়ে ওষুধ বন্ধ হবে এবং আপনি সুস্থ হবেন। ভরসা তো আপনি করছেন, বিশ্বাস তো আপনি করছেন, এবং যা বলছেন ডাক্তারবাবুরা সেটাও করছেন, কিন্তু তারপরও যখন ভালো হচ্ছেন না, তখন আমার মনে হয় আপনার কাছে একটাই অস্ত্র বা একটাই হাতিয়ার, সেটা হচ্ছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। চট করে স্ক্রিনে দেওয়া নাম্বার কিন্তু নোট করতে হবে এবং যোগাযোগ করতে হবে। যে যেখান থেকেই ফোন করছেন, কলকাতা হোক, হাওড়া হোক, বা যে কোনো জেলায়, কোনো বড় শহর হোক, আপনার আশেপাশে সব জায়গায় কিন্তু আপনি পেয়ে যাবেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারকে। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, হ্যাঁ, কে বলছেন? আমি সোনারপুর থেকে বলছিলাম। হ্যাঁ বলুন, কি প্রবলেম হচ্ছে? প্রবলেম হচ্ছে আমার বয়স 32 বছর বয়স। আমার মানে চুল গ্রে হয়ে যাচ্ছে আর হেয়ার ফলিং হচ্ছে প্রচুর। আচ্ছা, বেশ। আপনার কি থাইরয়েড আছে? থাইরয়েডের পরীক্ষা করেছেন? থাইরয়েড টেস্ট করেছি, থাইরয়েড নেই আমার। থাইরয়েড নেই। অ্যালার্জি আছে কিছুতে? না, অ্যালার্জিও নেই কিছু। সেটা কি টেস্ট করা হয়েছে? হ্যাঁ, টেস্ট করা হয়েছে। IgE টেস্ট করা রিপোর্ট? হয়েছে প্রায় 8-10 দিন আগে করা হয়েছে। IgE রিপোর্টটা করা হয়েছে?
না না আইজিটা করি। আচ্ছা, লিভারের কোনো রকম সমস্যা আছে আপনার? খাওয়ার হজম হয় না এরকম কিছু? একটু গ্যাস অম্বলের সমস্যা আছে, আর মানে পটিটাও ক্লিয়ার হয় না। আচ্ছা, দেখুন আপনি যেটা হেয়ার ফলের কথা বললেন কিংবা হেয়ার গ্রে হয়ে যাচ্ছে যে কথাটা বললেন, সেটার পেছনে কিছু কিছু কারণ থাকে। যেমন যেগুলো আপনাকে জিজ্ঞাসা করলাম, একটা কারণ থাইরয়েড থাকে, সেটা আপনি টেস্ট করেছেন, বললেন নেই, ঠিক আছে। আইজি বলে এক ধরনের টেস্ট করতে হয় অ্যালার্জির জন্য, কারণ অ্যালার্জি আপনার শরীরে যদি থাকে সেখান থেকে কিন্তু হেয়ার ফল, হেয়ার গ্রে হয়ে যাওয়া এই জিনিসগুলো থাকবে। তার সাথে সাথে যদি লিভারেরও প্রবলেম থাকে, লিভারের যদি এসজিপিটি এসজিওটি যদি বাড়া থাকে, তাহলে কিন্তু সেখান থেকেও হেয়ার ফল হতে পারে। তো এই কারণগুলোকে একবার খুঁজে দেখে নিতে হবে যে এর মধ্যে কোন জিনিসটা আপনার আছে, আগে সেটার ট্রিটমেন্ট করতে হবে। কারণ অনেকে কী করেন, হেয়ার ফল হচ্ছে আমি মার্কেট থেকে শ্যাম্পু এনে ইউজ করলাম, তাতে কিন্তু আরও বেশি ক্ষতি হবে। কারণ আপনার ভেতরে যে রোগটা আছে সেটার কারণে কিন্তু আপনার হেয়ার ফলটা হচ্ছে। তো সেই রোগটা যখন আপনার ভালো হয়ে যাবে, তারপর যখন ওইটার সাথে সাথে যখন আমরা যেটা দিই, কিছু অয়েল দিই, কিছু শ্যাম্পু দিই, সেটা কিন্তু ওই মেন যে রোগ আপনার সেইটার ট্রিটমেন্টের সাথে সাথে তখন দেখবেন এই জিনিসটা আপনার কমবে এবং আপনাকে আজীবন ধরে সেই জিনিসটাকে ইউজ করে যেতে হবে না। যখনই রোগটা সেরে যাবে আপনার হেয়ার ফলটাও ঠিক হয়ে যাবে। একদম। আর চট করে আমাদের বন্ধুদের জন্য বলে রাখবো যে প্রবলেম আপনার যাই হোক না কেন, একেবারে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সবকিছুর জন্য আপনার পাশে রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। সংস্থার ডিরেক্টর অর্থাৎ আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন বি শর্মাকে কোন কোন চেম্বারে সেটা একটুখানি জানিয়ে রাখবো। মধ্যমগ্রামে কিন্তু ওনাকে সোমবার করে পেয়ে যাচ্ছেন, মঙ্গলবার শিবপুর চেম্বারে কিন্তু উনি থাকছেন, বুধবার ওনাকে হাওড়ার বালচিগুড়িতে আপনারা পেয়ে যাচ্ছেন, এছাড়া আপনারা শোভাবাজার চেম্বারে পাচ্ছেন, বৃহস্পতিবার করে আপনারা কিন্তু আমতলা চেম্বারে অর্থাৎ দক্ষিণ 24 পরগনার বন্ধুরা পাচ্ছেন, একটু যোগাযোগ করে নেবেন। ফ্রাইডে শুক্রবার করে আপনারা বেলুর চেম্বারে পাচ্ছেন, শনিবার করে খিদিরপুরে পাচ্ছেন, রবিবার করে আপনারা কিন্তু ল্যান্সটাউন চেম্বারে পাচ্ছেন। ডক্টর এন ভট্টাচার্যকে আপনারা মধ্যমগ্রামে পাচ্ছেন শুক্রবার করে, ল্যান্সটাউনে কিন্তু পেয়ে যাচ্ছেন মঙ্গলবার, এবং সোমবার বেলুর চেম্বারে কিন্তু পাচ্ছেন। এছাড়া কিন্তু আপনারা ডক্টর এস ঘোষালকে ল্যান্সটাউন চেম্বারে কিন্তু পেয়ে যাচ্ছেন বৃহস্পতিবার করে। এর পাশাপাশি আপনাদের জন্য বলবো, জেলায় কিন্তু প্রচুর চেম্বার রয়েছে। আপনার যে জেলায় আপনি থাকুন না কেন সেই জেলাতেই চেম্বার পেয়ে যাবেন। জাস্ট হেল্পলাইন নাম্বারে ফোন করতে হবে। ডক্টর এন ভট্টাচার্যকে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন মেছেদা, বর্ধমান, আসানসোল, বাঁকুড়া, দুর্গাপুর, বোলপুর, খড়গপুর, এছাড়া আপনারা পেয়ে যাচ্ছেন আগরতলা এবং জামশেদপুরে। এবং তার জন্য কিন্তু ওই হেল্পলাইন নাম্বার আপনার একমাত্র ভরসা, সেখানে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করতেই হচ্ছে। তার পাশাপাশি বলবো, আপনারা কিন্তু ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন হেরিয়ায় পাচ্ছেন, মুর্শিদাবাদের বহরমপুরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, দিল্লিতে পাচ্ছেন, নদিয়ার কৃষ্ণনগরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, হলদিয়া পেয়ে যাচ্ছেন, আরামবাগে কিন্তু পেয়ে যাচ্ছেন। প্রত্যেক মাসে কিন্তু দিল্লিতে চেম্বার থাকে এবং প্রত্যেক মাসে কিন্তু ডাক্তারবাবু দিল্লিতে যাচ্ছেন। একটু হেল্পলাইন নাম্বারে ফোন করবেন। সংস্থার ডিরেক্টর বি শর্মা এবং ডক্টর এ হালদার কিন্তু থাকছেন আপনাদের জন্য দিল্লিতে। তার পাশাপাশি ডক্টর এ হালদার এবং সংস্থার ডিরেক্টর বি শর্মাকে আপনারা বাংলাদেশে পাচ্ছেন, প্রত্যেক মাসে পাচ্ছেন। এ মাসে 28 এবং 29 তারিখ কিন্তু বাংলাদেশের চেম্বার রয়েছে। যারা মনে করছেন যে তাদের রিলেটিভসরা থাকেন বাংলাদেশে, জানিয়ে দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, তারা অবশ্যই আপনারা আপনাদের পরিচিতদের জানিয়ে দেবেন এবং স্ক্রিনে যে হেল্পলাইন নাম্বার যাচ্ছে সেই নাম্বারে একটু ফোন করতে বলবেন, তাহলে কিন্তু বাংলাদেশের জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন। ডক্টর এস ঘোষালকে আপনারা কিন্তু পাচ্ছেন রায়গঞ্জ, শিলিগুড়ি, কোচবিহার, মালদা, শিলচর এবং গুয়াহাটি চেম্বারে। এবং তার পাশাপাশি আপনাদের জন্য জানিয়ে রাখি যে আপনারা কিন্তু এখন থেকে ডিব্রুগড়ে কিন্তু চেম্বার পাচ্ছেন। নতুন চেম্বার আসামের বন্ধুদের জন্য সুখবর, ডিব্রুগড়ে 28শে জুলাই কিন্তু আপনাদের জন্য চেম্বার রয়েছে এবং গঙ্গারামপুরেও কিন্তু নতুন চেম্বার শুরু হচ্ছে একেবারে জুলাইয়ের মাঝামাঝি থেকে। সবকিছুর জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু অবশ্যই আপনাদের ফোন করতে হবে। এবং আমার মনে হয় প্রত্যেকটা চেম্বারে এই যে ছুটে যাওয়া, প্রত্যেকটা চেম্বারে কলকাতা থেকে এত দূর জার্নি করে চলে যাওয়া, সবকিছুর একটাই উদ্দেশ্য ডাক্তারবাবু, বন্ধুদের খুব তাড়াতাড়ি ভালো করতে হবে, তাদের সুস্থ রাখতে হবে রিপোর্ট বেসড ট্রিটমেন্টের মাধ্যমে। অবশ্যই, কারণ আমরা এই যে বারবারই বলি, যেমন আজকে যে টপিকটা আছে, আজকের টপিক হচ্ছে ডায়াবেটিস নিয়ে অনেকেরই ভুল ধারণা আছে। তো আমরা এই যে সব জায়গায় যাচ্ছি, ওখানে গিয়ে যখন ট্রিটমেন্টটা আমরা করছি, যখন দেখছেন যে হ্যাঁ 3 মাস 4 মাস যে সময়টা লাগে সেই সময়ের মধ্যে সুগার কন্ট্রোল থাকছে এবং যেটা আজীবন ধরে ওষুধ খেতে হচ্ছে না, কিংবা যে কোনো রকম ক্রনিক ডিজিজ, তাও যারা বারবার ধরে বলে এসছে যে এই রোগের জন্য আজীবন খেতে হবে, কিন্তু আমরা যখন ট্রিটমেন্ট দিচ্ছি তখন দেখা যাচ্ছে যে টাইম বলছি সেই টাইমের মধ্যে ওনারা সুস্থ হচ্ছেন এবং আজীবন খেতে হচ্ছে না। তো এই কারণের জন্যই যাওয়া যে হ্যাঁ ওনাদের যেটা ভুল ধারণা আছে সেইটা যাতে ঠিক হয়ে যায় এবং
মানুষ যাতে না ভোগে এবং আজীবন যাতে ওষুধ না খেতে হয়। একদম, এটা কিন্তু রূপকথার গল্প না, একদম বাস্তব সত্য, শুধু মুখে বলা সত্য নয়, রিপোর্ট বেস ট্রিটমেন্ট কিন্তু হয় এনবিপিতে, অর্থাৎ হাতে নাতে আপনার কাছে প্রমাণ থাকবে যে আপনি কি অবস্থায় এসেছিলেন এবং বর্তমানে আপনি কতটা ভালো হয়েছেন। কে আছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার, কে বলছেন? স্বপন হালদার বলছিলাম। কোথা থেকে বলছেন? বলছিলাম বর্ধমান। বর্ধমান থেকে। বলুন কি প্রবলেম হচ্ছে? আমার হচ্ছে প্রচন্ড করে চুল উঠে যাচ্ছে, চুল পেকে যাচ্ছে। ওহো, আচ্ছা, বয়স কত আপনার? বয়স 34। 34। আচ্ছা, এই যে চুল উঠছে, আমরা বারবারই বলি এর পেছনে কয়েকটা কারণ থাকে। আপনার কি থাইরয়েড আছে কোনো রকম? থাইরয়েডের পরীক্ষা করেছেন? কোনো রকম পরীক্ষা করেননি? অ্যালার্জিরও তাহলে কোনো রকম পরীক্ষা করেননি? আচ্ছা, এমনি লিভারের কোনো সমস্যার জন্য ওষুধ খেতে হয়, গ্যাস অম্বল এগুলোর জন্য? গ্যাসের জন্য খাই স্যার। আচ্ছা, দেখুন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আগে কয়েকটা রিপোর্টস করতে হবে। হ্যাঁ, তো আপনাকে একটা কথাই বলবো যে আপনি হেল্পলাইন নাম্বারে একবার ফোন করুন। ফোন করে বর্ধমানে যেখানে আমাদের সেন্টার আছে সেখানেতে গিয়ে একটা অ্যাপয়েন্টমেন্ট নিন এবং আপনি যদি কোনো রকম ওষুধ খান সেইগুলো একবার নিয়ে আসুন, আমরা একবার দেখে নিই। আর এই যে চুল ওঠার পেছনেতে বারবারই বলি যে কয়েকটা কারণ থাকে, সেই কারণের জন্য চুলটা ওঠে। আগে সেই কারণটাকে খুঁজে বার করতে হবে যে আপনার লিভারের কোনো রকম সমস্যা আছে, না থাইরয়েডের জন্য হচ্ছে, না আপনার অ্যালার্জির জন্য হচ্ছে। বারবারই আমরা বলি যে রোগের উৎস এবং রোগের কারণের যদি ট্রিটমেন্ট করা যায় তাহলে দেখবেন সেই রোগটা তাড়াতাড়ি সুস্থ হবেন সেই রোগ থেকে। এবং আপনার ক্ষেত্রে যেটা বলবো যে যদি কোনো রকম অ্যালার্জি কিংবা লিভার যদি থাইরয়েড থাকে সেটার যদি আমরা ট্রিটমেন্ট করি দেখবেন আপনার চুল পড়াটাও খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে। একদম, যেহেতু আমরা সুগার বা ডায়াবেটিস নিয়ে কথা বলছিলাম, সেখানে একটা ছোট্ট প্রশ্ন ডাক্তারবাবুর কাছে রাখবো যে এখন অনেক সময় ক্ষেত্রে দেখা যায় এই যে আপনি বলছেন 30 বছরের পর একটা নির্দিষ্ট সময় পর একটা রিপোর্ট করতে, বাচ্চাদেরও তো সুগার বা ডায়াবেটিস ধরা পড়ছে, তাদের জন্য কি এনবিপিতে ট্রিটমেন্ট চলছে? অবশ্যই এরকম দেখা গেছে। আমি যেটা দেখেছি, আমি কৃষ্ণনগরেতে একটা পেশেন্ট দেখেছি, পেশেন্টের বয়স ছিল 11 বছর। তো সেই পেশেন্টটার সুগারের রিপোর্টস নিয়ে এসছে, ওনার খাওয়ার পরে হচ্ছে 270, খাওয়ার আগে হচ্ছে ওনার 180। তো আমি সেটা দেখলাম যে এরকম এত ছোট বয়সেও এখনও পর্যন্ত সুগার হয়ে যাচ্ছে। হ্যাঁ, হয়, অনেক সময় হয়ে যায়, কিছুটা কনজেনিটাল কারণের জন্য হয়, কিছুটা ফ্যামিলি হিস্ট্রি থাকলে সেই কারণের জন্য জিনিসটা হতে পারে। তো ট্রিটমেন্ট আছে, সেটা যদি বাচ্চাও হয় তারও ট্রিটমেন্ট আছে, ওনারও আমরা ট্রিটমেন্ট করেছি, তারপরে সুগারের রিপোর্ট করেছে, ওনার কিন্তু সুগার কন্ট্রোল আছে। তাই 30 অ্যাবাভ হোক কিংবা বাচ্চাদের হোক অবশ্যই এনবিপিতে ট্রিটমেন্ট আছে এবং সবার ক্ষেত্রেই ওই টাইম বাউন্ড ট্রিটমেন্ট এবং রিপোর্ট বেস। একদম, তাহলে এনবিপিতে যারা পৌঁছে যাচ্ছেন তাদের হাতে কিন্তু থাকছে একটা রিপোর্ট, যে রিপোর্টে প্রমাণ থাকবে যে আপনি কি অবস্থায় এসেছিলেন এবং বর্তমানে আপনি কতটা ভালো হলেন এবং সেটা কত দিনের মধ্যে ভালো হলেন। তো চলুন না এরকম কিছু মানুষের একটু কথা শুনি এবং তারপর ফিরে আসবো আবার আমাদের এই অনুষ্ঠানে। নাম? স্বর্ণময়ী আদর, বাড়ি? বেলগেছিয়া। এর আগে কোথায় ট্রিটমেন্ট করিয়েছেন? রামতলায়। আচ্ছা, কি হয়েছে, কি সমস্যা আপনার? আমার সমস্যা অ্যালোপ্যাথি, ওই যে হার্টের অসুখ, তারপরে প্রেসার, সুগার, থাইরয়েড, গ্যাস অম্বল এইসব। তো এইখানে কতদিন ট্রিটমেন্ট করাচ্ছেন? আয়ুর্বেদিক 15 দিন। তো 15 দিনে কীরকম আছেন? 15 দিন আমি খুব ভালো আছি। আচ্ছা, এইখানে খোঁজ কিভাবে পেলেন? এখানের খোঁজ, পাশের বাড়ি আমাদের এক ভদ্রলোকের খুব হয়েছিল, কোমর থেকে পা পর্যন্ত যন্ত্রণায় ছটফট করতো। সেই জন্যে আমরা ভাবলাম যে এত তো অ্যালোপ্যাথি দেখাচ্ছি, কেন ভালো হচ্ছে না। আমার যেন যখনই আমার যন্ত্রণা হতো তখন মনে হয় যেন আমি কিছু খেয়ে নিই, বিষ খাই, নাহলে আমি তেল ঢেলে পুড়ে মরে যাই। তারপরে আমার যখন ওদের খোঁজটা নিনু, বলে কোথা থেকে তুমি ভালো হয়েছ, আমার পাশের বৌমায়েরা সব খোঁজ নিয়ে এলো। তারপর সেইখানে ওইখানে ঠিকানা বলতে আমি বুধবার থেকে আসছি, 15 দিন আজকে। আমি 10 দিন ভালোভাবে ঘুমাচ্ছি, আর ওদিকে 5 দিন পরেই আমি 10 দিন পরে খুব ভালো ঘুমাচ্ছি। আচ্ছা, এই এনবিপিতে এসে আপনি কতটা সুস্থ হয়েছেন? আমি ভালোই সুস্থ হয়েছি। মাঝে মাঝে শুধু একটু বুকটা ধড়পড় করে, হার্টের তো অসুখ,
নাম আপনার? আমার নাম স্বর্ণময়ী আদক। নাম? বিনয় দে, কোথা থেকে এসছেন? জাঙ্গিপাড়া, হুগলি থেকে। আচ্ছা, আপনার কি সমস্যা? আমার সমস্যা অর্শ আজকে 16 বছর আগে হয়েছিল, মানে ব্লাড আসতো পায়খানা করতে গেলে। হ্যাঁ, তো সেটা হোমিওপ্যাথি বা অন্যরকম করে কোনো কিছু হয়নি সুরাহা। আমি এখানে মোটামুটি দেখালাম এনবিপি ওষুধ খেয়ে, তো আপনার 15 দিনেই অনেক সুস্থ, মানে পুরোপুরি প্রায় সুস্থ। হ্যাঁ, কষ্ট পাচ্ছিলাম সেই কষ্টগুলো আর নেই। আচ্ছা, কতদিন ট্রিটমেন্ট করাচ্ছেন এখানে? এখানে 15 দিন ট্রিটমেন্ট করাচ্ছি। নাম? নাম বিনয় দে। আপনার নাম কি? আমার নাম বিনয় বিশ্বাস। আপনার কি অসুবিধা? আমার প্রস্রাবের অসুবিধা ছিল, কিডনির অসুবিধা ছিল। কিডনিতে কি ছিল? কিডনিতে রিপোর্টে একটা সিস স্টোন টাইপের। হ্যাঁ, তার একটা স্টোন ছিল, তাই তো? তো আপনি কোথায় ট্রিটমেন্ট করাচ্ছিলেন? ডাক্তার বি শর্মার কাছে। ডক্টর বি শর্মার কাছে। আচ্ছা, এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, তাই তো? ইউনিয়নের আয়ুর্বেদিক রিসার্চ সেন্টার। তো এখন আপনি কেমন আছেন? এখন রিপোর্টে আমি এইগুলো ভালো বুঝতে পারছি। একবার রিপোর্টটা কি একবার দেখাতে পারবেন যে হ্যাঁ। আপনার আগের রিপোর্টটা কি ছিল? এক এক করে দেখান, আগের রিপোর্টটা আগে দেখান। আর এখন যে রিপোর্টটা করেছেন, লাস্ট যে রিপোর্টটা করলেন সেটা একবার দেখান। এই তাহলে রিপোর্টে আপনি একদমই সুস্থ আছেন, তাই তো? হ্যাঁ, যে রোগীর জন্য এসেছিলেন, কিডনির যে সমস্যাটা, সেখান থেকে আপনি সুস্থ আছেন, তাই তো? আপনার নাম? আমার নাম বিনয় বিশ্বাস। বাড়ি? বাড়ি বারাসাত। রিপোর্ট বেসড ট্রিটমেন্ট পাওয়া যায় এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। এই কথাটা বছরের পর বছর ধরে আমরা কিন্তু বলছি এবং আপনাদের সঙ্গে এরকম বেশ কিছু বিষয় আমরা শেয়ারও করি যেখানে কিন্তু প্রমাণ পাওয়া যায় যে সত্যি এনবিপি চিকিৎসকেরা রিপোর্ট বেসড ট্রিটমেন্ট করে। হয়তো আপনি নতুন অনুষ্ঠান দেখছেন, আপনি ভাবছেন ব্যাপারটা কি? ব্যাপারটা ঠিক এরকম যে আপনি যখন প্রথম আসবেন তখন আপনাকে আপনার সমস্যার জন্য একটি রিপোর্ট করতে হবে। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের চিকিৎসকেরা আপনাকে ট্রিটমেন্ট দেওয়ার পর একটা নির্দিষ্ট সময় পর আবার রিপোর্ট করতে দেবে এবং সেই রিপোর্টে ধরা পড়বে আপনি কতটা ভালো হলেন। অর্থাৎ আকাশ কুসুম স্বপ্ন কিন্তু আপনাকে দেখায় না, বলে না মুখে মুখে যে চলুন আপনাকে চাঁদ সূর্য অন্য গ্রহতে নিয়ে চলে যাব। একেবারে প্রমাণিত সত্য যে সেটা এনবিপি কতটা করতে পারছে। এনবিপি পক্ষে যতটা ভালো চিকিৎসা দেওয়া সম্ভব ততটা ভালো কিন্তু চিকিৎসা দিতে তৎপর এখানে প্রত্যেকজন চিকিৎসক, এমনকি এখানকার যারা স্টাফরাও রয়েছে তারা পর্যন্ত আপনার সুস্থতার জন্য সব সময় কিন্তু সচেতন। সে কারণে একই ছাদের নিচে আপনি যখন একগুচ্ছ চিকিৎসককে পাচ্ছেন, অত্যাধুনিক মেডিসিন পাচ্ছেন, পঞ্চকর্মা ডিপার্টমেন্ট পাচ্ছেন, আপনার জন্য যোগার ব্যবস্থাও থাকছে, তখন আপনি কেন অন্য কোথাও যাবেন? আপনার একমাত্র ভরসা এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। আমি ঠিক এই বিষয়টা নিয়ে ডাক্তারবাবুর কাছে ফিরবো, রিপোর্ট বেসড ট্রিটমেন্টের গুরুত্বটা নিয়ে ডাক্তারবাবুর কাছে ফিরবো। তবে তার আগে কি আছেন একটু দেখে নেবো। নমস্কার। নমস্কার, আমি ব্যারাকপুর থেকে বলছি। ব্যারাকপুর থেকে? হ্যাঁ বলুন দাদা, কি প্রবলেম হচ্ছে? প্রবলেম বলতে এই গরমেতে প্রচন্ড ভাবে গাড়িতে র্যাশ বার হয়ে যাচ্ছে, কিছু দাবড়া হয়ে যাচ্ছে। র্যাশ বেরোচ্ছে? হ্যাঁ। এটা কি আগে হতো না এই সময়তেই হচ্ছে? এই সময়টা বেশি হচ্ছে, আগে হতো সে টুকটাক। আচ্ছা, আপনার কি এমনি কোনো রকম অ্যালার্জি আছে? কোনো কিছু খাবারেতে বা ডাস্টে ধুলোতে কোনো রকম কিছু কি অ্যালার্জি হয়? হ্যাঁ, হালকা অ্যালার্জি আছে, ধুলো ফুল হলে গা সব চুলকায়। আচ্ছা, তার জন্য কি কোনো রকম পরীক্ষা করেছেন যে কিসে? পরীক্ষা করা হয়নি, এমনি টুকটাক হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়েছিলাম। আচ্ছা, দেখুন আপনি শুনুন, আপনাকে একটা কথাই বলছি, এই যে র্যাশ আপনার বেরোচ্ছে, সবসময় আমরা বলি যে আগে জানবেন যে আপনার কারণটা কি, রোগের কারণটা কি। এই যে কি কারণে আপনার অ্যালার্জিটা হচ্ছে, অ্যালার্জি হচ্ছে আপনি দোকান থেকে অ্যালার্জির ওষুধ কিনে আপনি খেয়ে নিচ্ছেন, ওই দিনটা ভালো থাকছেন, তারপর আবার কিন্তু সেই জিনিসটা হবে।
এবং অ্যালার্জি এমনই একটা জিনিস, যদি আপনার শরীরের মধ্যে বাড়তে থাকে ধীরে ধীরে, তাহলে কিন্তু এক সময় গিয়ে আপনার শ্বাসকষ্ট হবে এবং লাংসে গিয়ে এফেক্ট করবে। তো সেই কারণে সবসময় দরকার যে অ্যালার্জি আপনার শরীরে আছে কি না ফার্স্ট সেটা জানার, তার জন্য আইজিই বলে একটা রিপোর্ট হয় সেটা করতে হয়, এবং যদি সেটা পজিটিভ হয় তাহলে কি কারণে অ্যালার্জি আছে, কোন খাবারেতে অ্যালার্জি আছে, বা কোনো রকম মেডিসিনেতে অ্যালার্জি আছে কি না, বা ধুলোতে কোনো রকম অ্যালার্জি আছে কি না, সূর্যের আলোতে কোনো রকম অ্যালার্জি আছে কি না। তো এইটা একটাই টেস্ট করলে এই সব কিছু ধরা পড়বে, সেটা হচ্ছে স্যাট রিপোর্ট, SAT বলে। তো এই জিনিসগুলোকে একটু দেখে নিতে হয়, কারণ অ্যালার্জি হচ্ছে, আপনি ওষুধ খাচ্ছেন, আবার কিছুদিন পর হচ্ছে, এই জিনিসটা কিন্তু এরকমভাবে করাটা ঠিক নয়। তো যদি আপনার সাজেশনের প্রয়োজন মনে হয়, আপনি একবার আপনার কাছে যে সেন্টার হবে, আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, এসে একবার যোগাযোগ করুন, আপনাকে বলে দেওয়া হবে যে আপনার এই অ্যালার্জি যেটা আছে তার পেছনে কারণটা কি। কিছু টেস্ট আমরা লিখে দেবো, সেইগুলো করে নিয়ে আসবেন, তারপর দেখবেন যদি কিছুদিন আপনি ট্রিটমেন্ট করেন, এইটা থেকে সারা জীবনের জন্য মুক্তি পেয়ে যাবেন। একদম। তবে ডাক্তারবাবুর কাছে একেবারে আমাদের এই বন্ধুদের বিষয় নিয়ে কথা বলবো। রিপোর্ট বেসড ট্রিটমেন্ট, সিকেডির মতন সমস্যা অর্থাৎ কিডনির সমস্যা একটা খুব ক্রিটিক্যাল সমস্যা, সেই সমস্যাতেও একেবারে রিপোর্ট প্রমাণ করছে যে মাত্র কিছুদিনের মধ্যে পেশেন্টের যা অবস্থা ছিল তার থেকে ভীষণ ভালো একটা অবস্থা, ভীষণ ভালো একটা রিপোর্ট। এভাবে কি এনবিপি ট্রিটমেন্ট চলে? অবশ্যই, আমরা তো বারবার বলি যে আমরা মুখে শুধু বলি না, আমরা রিপোর্টসে প্রমাণ করে দেখাই, যেটা আপনার সামনেই গেল, যে অবস্থাতে আপনি আসবেন, যে রোগ নিয়ে আসেন না কেন, আপনার সেই রোগের স্টেজটা কোন জায়গায় সেটা আমরা শুরুতে দেখে নেব, আরও কি কি প্রবলেম আছে তার সাথে সেইগুলো আমরা শুরুতেই দেখে নেব, এবং যখন ট্রিটমেন্টটা শেষ হবে তখন আবার রিপোর্টস করা হবে। কারণ আপনার সামনেই আপনি দেখলেন যে যখন উনি প্রথম এসেছিলেন, ওনার যেমন সিকেডির প্রবলেম ছিল, তার সাথে কিডনিতে সিস্ট ছিল, এবং তার সাথে পোস্টেডোমেগালি ছিল। তো এই এতগুলো রোগ নিয়ে উনি এসেছিলেন, উনি কিন্তু একটা রোগ নিয়ে এসেছিলেন যে হ্যাঁ আমার কিডনির সমস্যা, তারপর আমরা কিন্তু টেস্ট করে দেখলাম যে না, ওনার এটার সাথেও আরও সমস্যা আছে, কিন্তু সেই টেস্টই উনি আবার ট্রিটমেন্ট শেষের পর ওনাকে বলে দেওয়া হয়েছিল যে এতদিন আপনার ট্রিটমেন্ট হবে। ঠিক ট্রিটমেন্ট শেষের পর আবার রিপোর্টস করানো হলো, রিপোর্টসই বলে দেবে যে উনি কীরকম আছেন, প্লাস উনি ফিজিক্যালি তো বুঝতে পাচ্ছেন, কারণ ভেতরের জিনিস রিপোর্ট ছাড়া প্রমাণ হবে না, সেটাই আমরা করে দেখাই। আর আমাদের কাছে সব থেকে দুঃখের বিষয় যে অনেক ক্ষেত্রে আপনারা ফোন করে বলেন একেবারে প্রথমে একটা রিপোর্টস হয়েছিল, তারপর থেকে কিন্তু আমরা 7 বছর 8 বছর মেডিসিন খাচ্ছি, কিন্তু আর কোনো রিপোর্ট করতে ডাক্তারবাবু বলেননি। অর্থাৎ তাদের নিজেদেরই ভরসা নেই তাদের মেডিসিনের প্রতি, যে সত্যি তার পেশেন্ট ভালো হচ্ছে কিনা। শুধুমাত্র একটাই কথা, একটাই ভরসা আপনাকে দেবে যে সারা জীবন মেডিসিনটা খেয়ে যান, তাহলে হয়তো আপনি বেঁচে থাকতে পারবেন, কিন্তু তারও কিন্তু কোনো গ্যারেন্টি বর্তমানে আমরা সেভাবে পাই না। দীর্ঘদিন মেডিসিন খাওয়ার পরেও আপনি কিন্তু মৃত্যুর কোলে ঢলে পড়ছেন, একেবারে আপনার পরিণতি খারাপের দিকে যাচ্ছে। তাই বলবো শুধুমাত্র নিজেকে গিনিপিগ বানাবেন না, এক্সপেরিমেন্টের জিনিস আপনি নন, আপনি একজন মানুষ এবং ভালোভাবে বাঁচার আপনার অধিকার রয়েছে, আর এই অধিকার আপনাকে বর্তায় এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। কে আছেন বলবেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি হাওড়া থেকে তাপস দাস বলছি। হাওড়া থেকে তাপস বাবু বলছেন, বলুন কি প্রবলেম হচ্ছে? প্রবলেম হচ্ছে আমার 3 মাস হলো মাথার চুল উঠে যাচ্ছে। বয়স কত? 31 বছর। 31 বছর? আচ্ছা, আপনার কি এমনি খুব চিন্তা করেন? হ্যাঁ চিন্তা। কোন রকম ফার্স্টেশন আছে? ফার্স্টেশন আছে। আচ্ছা, তার সাথে সাথে কি আপনার লিভারের কোনো সমস্যা আছে, যে হজম হয় না খাবার ঠিকঠাক? সেটা গ্যাস অম্বল হয়। গ্যাস অম্বলটা হয়? খালি পেটে থাকেন আপনি অনেকক্ষণ? হ্যাঁ হ্যাঁ, কাজের সাথে। আচ্ছা, দেখুন আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আগে এই যে চুলটা পড়ছে, কেন পড়ছে এই জিনিসটা আপনাকে আগে জানতে হবে। কারণ বারবারই আমরা বলছি, এটা নিয়ে অনেকবারও বললাম যে চুলটা পড়ছে তার একটা কারণ আছে। শুধু চুল পড়ছে বলে শুধু যে তেল শ্যাম্পু এই জিনিসগুলোকে ইউজ করব, কোনো রকম অন্য কোনো রকম কসমেটিক ইউজ করে কিন্তু ওই জিনিসটাকে ঠিক করা যাবে না। আগে আপনার রোগটাকে ট্রিটমেন্ট করতে হবে, আগে দেখতে হবে যে এই যে আপনার দীর্ঘদিন ধরে গ্যাস অম্বলের একটা প্রবলেম আছে, সেইটার কারণটা কি, আপনার লিভারটা ঠিক আছে কিনা সেই জিনিসটা দেখতে হবে, এবং তার সাথে সাথে আপনার অ্যালার্জিটাকে দেখতে হবে, এবং তার সাথে সাথে থাইরয়েড আছে কিনা দেখতে হবে। তো এই সমস্ত জিনিস দেখার পরেই কিন্তু ডিসিশনে আসা যাবে যে আপনার চুল পড়ার কারণটা কি।
তো আপনার ক্ষেত্রে বলবো, যেহেতু হাওড়া থেকে বলছিলেন, হাওড়াতে আমাদের অনেক জায়গায় চেম্বার আছে, আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আপনার কাছে যে সেন্টার হবে সেই সেন্টারে একবার আসুন, আমরা দেখে নিই আপনাকে এবং কারণটা খুঁজে নেবো, সেটার জন্য কিছু টেস্ট দেবো, তারপরে আপনাকে যে গাইডলাইনটা দিয়ে দেবো সেটা দেখবেন যদি ঠিকঠাক মতো করে আপনি পালন করেন, যে সময়টা বলা হবে সেই সময়ের মধ্যে কিন্তু আপনি সুস্থ হয়ে যাবেন। একদম যেভাবে আমরা বাইরে দেখলাম যে কথা যদি শোনা যায় এনবিপির অভিজ্ঞ চিকিৎসকদের, তাহলে রিপোর্ট প্রমাণ করবে যে এতটা বয়সে এসেও কিন্তু একজন পেশেন্ট এতটা ভালো থাকতে পারে, শুধু মুখের কথা নয়, রিপোর্টের কথা। এবং তার কারণ কি বলুন তো, ওই যে একই ছাদের নিচে একগুচ্ছ অভিজ্ঞ চিকিৎসক, অত্যাধুনিক মেডিসিন, পঞ্চকর্মা ডিপার্টমেন্ট এবং অবশ্যই বাধ্য পেশেন্ট হতে হবে। ডাক্তারবাবুদের কথা অক্ষরে অক্ষরে একটি ভালো মানুষের মতন কিন্তু আপনাকে পালন করতে হবে, তবেই দেখবেন আপনার রিপোর্ট খুব তাড়াতাড়ি আপনাকে জানান দেবেন যে আপনি একদম সুস্থ হয়ে গিয়েছেন। কে আছেন বলবেন? নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ নমস্কার ম্যাম, আমি মধ্যমগ্রাম থেকে বলছি। কোথা থেকে? মধ্যমগ্রাম থেকে। মধ্যমগ্রাম থেকে বলছেন, বলুন কি সমস্যা? সমস্যা বলতে এই কিছুদিন যাবত বেশি মাথা খুব যন্ত্রণা হচ্ছে আর কি। বয়স কত? বয়স হচ্ছে 30+। 30+। মাথার যন্ত্রণাটা কি পুরো মাথাটা নিয়ে হচ্ছে না একটা দিকে হচ্ছে? পুরো মাথাটাই হচ্ছে, ঠিক আছে, মাঝে মাঝে একদিকে হচ্ছে, আবার কখনো কখনো পুরোটাতেই হচ্ছে। রোদে বেরোলে মাথা যন্ত্রণাটা বেশি হয় না মেঘলা আকাশ থাকলে বা বৃষ্টি পড়লে মাথা যন্ত্রণাটা হয়? রোদে যখন বেরোই তখন বেশি হয়। আচ্ছা, আপনার নাকে কি শ্বাস নিতে কোনো রকম অসুবিধা হয়? শ্বাস নিতে না, সেরকম কোনো অসুবিধা হয় না। আচ্ছা ঠিক আছে, দেখুন আপনার যেটা প্রবলেম আছে সেটা হচ্ছে সাইনাসের প্রবলেম। তো এই মাথা ব্যথার পেছনে কারণটা হচ্ছে সাইনাস। আপনাকে যে ট্রিটমেন্টটা করতে হবে সেটা হচ্ছে সাইনাসের ট্রিটমেন্ট করতে হবে। আয়ুর্বেদের পঞ্চকর্মতে একটা সুন্দর ট্রিটমেন্ট আছে এই সাইনাসের জন্য, যেটাকে আমরা বলি শিরোধারা। মেডিসিনস অবশ্যই আছে, মেডিসিনের সাথে সাথে এই পঞ্চকর্ম থেরাপিটা যদি আপনি নেন তাহলে দেখবেন এই সাইনাস থেকে আপনি একদম কিওর হয়ে যাবেন এবং ভবিষ্যতে এই সাইনাসের প্রবলেম আপনার হবে না। তো মধ্যমগ্রামে যেহেতু থাকেন, মধ্যমগ্রামেতেই আমাদের হেড অফিস আছে, আপনি একবার আমাদের সাথে যোগাযোগ করুন, হেল্পলাইন নাম্বারে ফোন করুন, এসে একবার দেখান। আর এই পঞ্চকর্মর কথাটা মাথায় রাখবেন, শিরোধারাটা আপনার ক্ষেত্রে খুবই প্রয়োজন। সেটা যদি আপনি নিয়ে নেন দেখবেন আপনি 2 থেকে 3 মাসের মধ্যে পুরোপুরি সুস্থ আছেন এবং ভবিষ্যতে এই সাইনাসের প্রবলেমটা হবে না। একদম। তবে ডাক্তারবাবুর কাছে একটু সিকেডি নিয়ে জানতে চাইবো যে সিকেডি তো খুব সাধারণ একটা রোগ নয়, বেশ বড়সড় একটি সমস্যা, ক্রিটিক্যাল একটি সমস্যা। এর ট্রিটমেন্ট তার মানে এনবিপিতে ভীষণ ভালো রকম ভাবে আমরা পাচ্ছি। অবশ্যই, সেটা তো আমরা একটু আগেই দেখালাম, রিপোর্টসে দেখালাম। সিকেডির জিনিসটা সব জায়গাতে বারবারই বলে যে এই যেমন সুগার নিয়ে আলোচনা ছিল, সুগারে যেমন বলে যে আজীবন ওষুধ খেয়ে যেতে হবে এবং একটা সময় গিয়ে ইনসুলিন নিতে হবে, ঠিক সিকেডির ক্ষেত্রেও বলে যে আজীবন ওষুধ খেয়ে যেতে হবে এবং যদি কন্ট্রোলে না আসে তাহলে এর পরিবর্তে ডায়ালিসিস লাগবে নিতে। এবং ডায়ালিসিস নিতে গেলে শরীরে যা কষ্ট হয় সেটা আমরা দেখেছি, আমরা বহু পেশেন্ট এরকম পাই সিকেডির যারা ডায়ালিসিস করায়, কিন্তু এখন বর্তমানে কিন্তু তাদেরকে ডায়ালিসিস আমরা বন্ধ করিয়েছি, মেডিসিনও বন্ধ করিয়েছি। তো আগে জানতে হবে যে সিকেডিটা আমাদের কি কারণে হচ্ছে, কি জন্য আমাদের সিকেডির প্রবলেমটা হচ্ছে। সিকেডির প্রবলেম হচ্ছে কিডনির নর্মাল যে ফাংশান, সেই ফাংশানটা নষ্ট হয়ে যাওয়া। তো নর্মাল ফাংশান কি আমাদের হচ্ছে একটা জায়গায় নেফ্রন আছে, সেখানটাকে ফিল্টারের কাজ করে। তো সেই ফিল্টারটা ঠিকঠাক মতো হয় না। ফিল্টারেতে কি হয় যে আমাদের শরীর থেকে যত দূষিত পদার্থ আছে সেগুলো কিন্তু এই কিডনির একটা জায়গাতে গিয়ে ফিল্টার হয়ে যেগুলো দূষিত পদার্থ সেইগুলো কিন্তু আমাদের ইউরিনের মাধ্যমে বেরিয়ে যায় এবং যেটা আমাদের শরীরের দরকার সেটা হচ্ছে ব্লাডের সাথে মিশে যায়। তো যখনই এই ফিল্টারটা খারাপ হয় তখনই কিন্তু আমাদের ব্লাডের সাথে কিছু দূষিত পদার্থ মেশে, যেটাকে আমরা ইউরিয়া ক্রিয়েটিনিন বলি। তো কি হয়, ব্লাডের মধ্যে সেটা বাড়তে থাকে এবং একটা সময় গিয়ে কিডনির যে নর্মাল ফাংশনগুলো থাকে, এই ইউরিনটাকে ক্লিয়ার করা এবং ইউরিন একটা সময় গিয়ে দেখা যায় যে বন্ধ হয়ে যায়। তো আগে আমাদের যে ট্রিটমেন্টটা করতে হবে এই ফাংশনটাকে বাড়াতে হবে। ফাংশনই যখন আমরা ঠিক করে দেবো তখন আবার সেই আগের মতো যদি ফিল্টারটা ঠিকঠাক হয় তাহলে কি হবে যে ইউরিয়া ক্রিয়েটিনিনটা নর্মাল থাকবে। এই যে বলে যে ডায়ালিসিস করানোতে কি করে যে আমাদের ব্লাড থেকে দূষিত পদার্থগুলোকে ফোর্সফুলি বার করে, জোর সহকারে সেই জিনিসটাকে বার করে, তাতে কি হয় জিনিসটা নর্মালে থাকে। তো সেই জিনিসটা না করে যদি আমরা ট্রিটমেন্টটা দিই যে আমাদের নেফ্রনটা ঠিক হবে, আমাদের কিডনির ফাংশনটা বাড়বে, তাহলে দেখা যাবে যে একটা সময় নর্মালি ইউরিয়া ক্রিয়েটিনিন
কম থাকছে এবং ইউরিনটাও ক্লিয়ার থাকছে এবং এর জন্য কিন্তু ওষুধ ভবিষ্যতে আর কোনো রকম লাগছে না। তো সিকেডির ট্রিটমেন্ট অবশ্যই আছে, যেটা আপনাদের ধারণা আছে যে হ্যাঁ কিডনির কোনো রকম প্রবলেম হলে আমাদেরকে ওষুধ খেয়েই যেতে হবে, ইউরিয়া ক্রিয়েটিনিন কমবে না এবং একটা সময় গিয়ে ডায়ালিসিস নিতে হবে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা জোর গলায় বলি যে না আপনাকে ডায়ালিসিস নিতে হবে না, যদি আপনি নিয়েও থাকেন তাহলে আপনার ডায়ালিসিস বন্ধ হয়ে যাবে, সেটা আমরাই করিয়ে দেবো এবং একটা সময় গিয়ে ওষুধও আমরা বন্ধ করে দেবো, কোনো রকম ওষুধ লাগবে না। দেখবেন যদি ঠিকঠাক মতো আমাদের কথাগুলো শোনেন তাহলে ওষুধ ছাড়াই আপনার কিডনি ঠিক থাকবে। একদম। পাশাপাশি বলবো যে স্ক্রিনে কিন্তু যাচ্ছে ফোন নাম্বার 9830235527 বা 37, এই দুটো নাম্বার কিন্তু নোট করতে একদম ভুলবেন না এবং তার পাশাপাশি কোন ডক্টর কোন চেম্বারে থাকছে সবটাই আপনাদের কিন্তু জানিয়ে দেবো। হেল্পলাইন নাম্বারে ফোন করলেও কিন্তু আপনাদের সম্পূর্ণভাবে সহযোগিতা করে দেওয়া হবে। কে আছেন বলবেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি নাগরবাজার থেকে বলছিলাম। বলুন কি প্রবলেম? প্রবলেম বলতে আমার মায়ের একটু মাইগ্রেনের প্রবলেম রয়েছে। আচ্ছা, এটা মাইগ্রেনের প্রবলেম, যখন মাইগ্রেনের যন্ত্রণাটা বাড়ে না তখন বমিও হয়। আচ্ছা, আর খুব মাথার যন্ত্রণা তো হয়, তার সাথে সাথে বমিও হয়। আচ্ছা, মাইগ্রেনের প্রবলেমটা কতদিন আছে? এটা 4-5 বছর ধরে আছে। 4-5 বছর ধরে? হ্যাঁ। আচ্ছা, এর জন্য তো ট্রিটমেন্ট করিয়েছেন? ট্রিটমেন্ট করেছি কিন্তু কোনো লাভ হয়নি। লাভ হয়নি। দেখুন, এই মাইগ্রেনের সমস্যার জন্য যেটা দরকার সেটা হচ্ছে মেডিসিনের সাথে সাথে পঞ্চকর্ম থেরাপি এর জন্য লাগবে। কারণ মাইগ্রেনকে যদি একদমভাবে যদি পুরোপুরি কিওর করাতে চান যাতে ভবিষ্যতে না হয়, তার জন্য পঞ্চকর্ম থেরাপিটা মাস্ট লাগবে এটার জন্য। তো শুধু মেডিসিন নয়, আমরা যেটা বলি যে মাইগ্রেনের ক্ষেত্রে আমরা কিছুদিন মেডিসিনস খাওয়াই এবং সেই মেডিসিনের কোর্সটা যখন শেষ হয়ে যাবে এবং তার মধ্যে আমাদের শুরুতেই পঞ্চকর্ম থেরাপি দিই। এই টোটালটা যদি উনি নিয়ে নিতে পারেন তাহলে দেখবেন 2 থেকে 3 মাসের মধ্যেই মাইগ্রেনটা ঠিক হয়ে যাবে এবং ভবিষ্যতে এই জিনিসটা হবে না। তো আপনার ক্ষেত্রেও বলবো যে আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, করে একবার যোগাযোগ করুন, যা যা ট্রিটমেন্ট করেছেন এতদিন সেই রিপোর্টস বা প্রেসক্রিপশনগুলো নিয়ে আসুন, আমরা একবার দেখে নিই যে কি কি ওষুধ খেয়েছেন উনি, তারপরে আমরা যেটা আয়ুর্বেদিক মেডিসিন দেবো সেটা যখন আপনি খাবেন দেখবেন 2 থেকে 3 মাসের মধ্যে, এবং পঞ্চকর্মটা অবশ্যই লাগবে, সেটা যদিও নেন দেখবেন 2 থেকে 3 মাসের মধ্যে উনি সুস্থ হয়ে গেছেন। একদম। আর আমাদের বন্ধুদের জন্য চট করে একটু বলে রাখবো যে স্ক্রিনে কিন্তু যাচ্ছে ফোন নাম্বার, সেই ফোন নাম্বার নোট করেছেন তো? কারণ সেই নাম্বারে কিন্তু ফোন করে আপনাদের যোগাযোগ করতে হবে। সংস্থার ডিরেক্টর বি শর্মাকে আপনারা কিন্তু মধ্যমগ্রাম চেম্বারে সোমবার করে পাচ্ছেন, মঙ্গলবার শিবপুর চেম্বারে পাচ্ছেন, বুধবার আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন বেলুর চেম্বার পেয়ে যাচ্ছেন বালচিগুড়িতে এবং শোভাবাজারে, বুধবার পাচ্ছেন বালচিগুড়ি এবং শোভাবাজার চেম্বারে, বা বৃহস্পতিবার করে দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলা চেম্বারে পেয়ে যাচ্ছেন, শুক্রবার করে বেলুর চেম্বারে কিন্তু আপনাদের জন্য থাকছেন সংস্থার ডিরেক্টর বি শর্মা, শনিবার দিন উনি কিন্তু থাকছেন খিদিরপুর চেম্বারে, রবিবার দিন থাকছেন ল্যান্সডাউন চেম্বারে। সংস্থার আরেকজন অভিজ্ঞ চিকিৎসক ডক্টর এন ভট্টাচার্য, তাকে আপনারা কিন্তু মধ্যমগ্রাম চেম্বারে পেয়ে যাচ্ছেন শুক্রবার করে, মঙ্গলবার করে পেয়ে যাচ্ছেন ল্যান্সডাউন চেম্বারে এবং সোমবার কিন্তু উনি থাকছেন বেলুর চেম্বারে। এবং ডক্টর এস ঘোষাল, তাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ল্যান্সডাউন চেম্বারে বৃহস্পতিবার করে। তার পাশাপাশি যেহেতু বলছিলাম যে প্রত্যেকটি জেলাতে কিন্তু আপনাদের জন্য চেম্বার রয়েছে, প্রত্যেকটি জেলার বড় শহরগুলিতে আপনাদের জন্য চেম্বার রয়েছে, সেক্ষেত্রে বলবো ডক্টর এন ভট্টাচার্যকে মেচেদা, বর্ধমান, আসানসোল, বাঁকুড়া, দুর্গাপুর, বোলপুর, খড়গপুর, আগরতলা এবং জামশেদপুর এই গুরুত্বপূর্ণ চেম্বারগুলোতে কিন্তু অবশ্যই পাচ্ছেন। ডক্টর এন হালদার উনি আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন, ডাক্তারবাবুকে পাচ্ছেন। মিদনাপুরের বন্ধুরা হেরিয়া চেম্বারে পাচ্ছেন, বহরমপুর অর্থাৎ মুর্শিদাবাদের বন্ধুরা কিন্তু বহরমপুরে পেয়ে যাচ্ছেন। প্রত্যেক মাসে দিল্লিতে কিন্তু উনি যাচ্ছেন, তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আপনাদের ফোন করতে হবে। নদিয়ার বন্ধুরা কৃষ্ণনগরে পেয়ে যাচ্ছেন, এছাড়া হলদিয়া, এটাও কিন্তু অবশ্যই মিদনাপুরেরই একটি চেম্বার, হলদিয়াতে আপনারা যোগাযোগ করতে পারেন, বা আপনারা আরামবাগ চেম্বারে কিন্তু যোগাযোগ করতে পাচ্ছেন। ডক্টর এস ঘোষালকে নর্থ বেঙ্গল জুড়ে আপনারা কিন্তু পাচ্ছেন, যেমন রায়গঞ্জ, শিলিগুড়ি, কোচবিহার, মালদা, শিলচর, গুয়াহাটি চেম্বারে পাচ্ছেন। এছাড়া আপনাদের জন্য খুব তাড়াতাড়ি কিন্তু শুরু হচ্ছে ডিব্রুগড় চেম্বার, যেটা 28শে জুলাই থাকছে। গঙ্গারামপুর, এই দুটো চেম্বারের জন্য অনেক দিনের অনুরোধ ছিল, গঙ্গারামপুরও জুলাই মাসের মিডলে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। ডাক্তারবাবুদের ঠিক কত তারিখ, কোথায়, কটা থেকে কটা পর্যন্ত, নামটা কি ঠিকঠাক লেখানো হলো আমার, তো সব প্রশ্নের উত্তর পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাকে কিন্তু ফোন করতে হবে। কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি বর্ধমান থেকে বলছিলাম।
বর্ধমান থেকে বলছিলেন, বলুন কি সমস্যা? সমস্যা বলতে আমি কয়েকদিন ধরে দেখছি ঘুম থেকে ওঠার পরই কোমর থেকে পা পর্যন্ত ব্যথা হচ্ছে। বয়স কত? বয়স 30 বছর। 30 বছর। আচ্ছা, এই যে ব্যথাটা করছে, ব্যথাটা মোটামুটি কতদিন হলো? এই তো 1 সপ্তাহ মতো হচ্ছে। 1 সপ্তাহ? হ্যাঁ 1 সপ্তাহ ব্যথা করছে। যখন আপনি ঘুম থেকে উঠছেন তখন ব্যথাটা হচ্ছে, তারপর একটুখানি হাঁটাচলা করলে ব্যথাটা কমে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, তাও আর ঘন্টা ধরে রাখুন। আচ্ছা, এমনি বসলে উঠলে কি ব্যথা হচ্ছে? মাঝে মাঝে করে, মাঝে মাঝে করে। বসে গেলে উঠতে অসুবিধা হচ্ছে। আচ্ছা আচ্ছা, দেখুন আপনার যেটা রোগ স্টার্ট হচ্ছে সেটা কিন্তু আপনার লাম্বার স্পন্ডালাইসিস আপনার স্টার্ট হচ্ছে, এটা কিন্তু সিমটম, ঠিক আছে? এটা স্টার্টিংয়েই এটা একটা সিমটম দেয় যে আমরা যখন ঘুম থেকে উঠি তখন আমাদের কোমরের ব্যথাটা থাকে এবং আস্তে আস্তে একটু হাঁটাচলা করলে ব্যথাটা কমে যায়। তার সাথে বসলে উঠলে একটা ব্যথা থাকে, সেটা হয়তো এখন আপনার খুব সিভিয়ার ব্যথা নয়, কিন্তু যদি এখান থেকে আপনি ঠিকঠাক মতো ট্রিটমেন্ট না করেন তাহলে কিন্তু এটা একটা সময় গিয়ে সিভিয়ার রূপ নেবে। স্পন্ডালাইসিসে কি হবে যে আপনার দুটো হাড়, শিরদাঁড়ার নিচের দিকে দুটো হাড়ের গ্যাপ আপনার কমে যাচ্ছে এবং সেই কারণের জন্য এই ব্যথাটা হচ্ছে। যখন আপনি বসছেন উঠছেন তখন দুটো হাড়ের সাথে ঘষা খাচ্ছে, সেই কারণের জন্যই ব্যথাটা হচ্ছে। তো এটা একটা এক্সরে রিপোর্ট করে দেখতে হবে। আপনি একবার হেল্পলাইন নাম্বারে ফোন করুন, যোগাযোগ করুন আমাদের সাথে, কি করতে হবে, কি করলে আপনি সুস্থ হবেন এবং একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এই সব কিছু আপনাকে গাইড করে দেওয়া হবে। কিন্তু তার আগে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সাথে দেখা করুন এবং তার জন্য একবার হেল্পলাইন নাম্বারেতে ফোন করুন। একদম নোট করে রাখুন হেল্পলাইন নাম্বার, কারণ প্রত্যেকটি পরিবারে এখন দেখা যাচ্ছে সুগার বা ডায়াবেটিসের মতন সমস্যা। সুগার বা ডায়াবেটিস থাকলে ভবিষ্যতে গিয়ে কি আপনার সিকেডির মতন সমস্যা হতে পারে? আমি তো জানি না, ডাক্তারবাবুর থেকেই শুনবো। অবশ্যই, কারণ আমরা এইটাকে সাইলেন্ট কিলার বলি, তার পেছনে কারণ থাকে। কারণ সুগার যদি কন্ট্রোলে না থাকে তাহলে সেখান থেকে অনেক ধরনের প্রবলেম নিয়ে আসে এবং আমাদের মাল্টিপল অর্গানকে এফেক্ট করে। তার মধ্যে একটা হচ্ছে এই কিডনি। সুগার যদি কন্ট্রোলে ঠিকঠাক না থাকে কিডনির ওপর এফেক্ট করবে, কিডনির মাল্টিপল ডিজিজ হবে যে কোনো রকম, সেটা সিকেডিও হতে পারে কিংবা কিডনির একদম ফাংশনটা কমে যাবে এবং তার সাথে সাথে হয়তো কিডনিতে স্টোনও হতে পারে। তো সেই জিনিসগুলো অবশ্যই আসে, সেই কারণে সুগারটাকে কন্ট্রোল রাখা দরকার। এবং সিকেডি যদি হয়, হয়তো ধরুন কোনো পেশেন্ট ভাবছেন যে হ্যাঁ আমার সুগার ছিল, সুগার থেকে এখন কিডনির প্রবলেম এসছে, ইউরিয়া ক্রিয়েটিনিন বেড়ে গেছে, আমাকে হয়তো ওষুধ খেয়ে যেতে হবে, সব জায়গাতে বলেছে আপনাকে ওষুধ খেয়ে আজীবন আপনাকে ওষুধ খেতে হবে। তো সেই জায়গায় বলছি যে এটা নিয়ে টেনশন একদম নেবেন না। সেটা সুগার হোক, সেটা ক্রনিক কিডনি ডিজিজ হোক কিংবা যে কোনো রকম রোগের ক্ষেত্রে আপনাদেরকে ওষুধ সারা জীবন খেতে হবে না। আমরা এটা প্রুভ করেছি, প্রমাণ দিয়েছি, সেটা রিপোর্টসের মাধ্যমে দিয়েছি এবং তার সাথে সাথে পেশেন্টদের আমরা খোঁজ নিই, যারা ট্রিটমেন্ট বন্ধ করেছেন আমরা তাদেরকে ফোন করি যে আপনার এই মাসের ব্লাড টেস্টের রিপোর্টটা কি হলো, ওনারা আমাদেরকে পাঠান, দেখি নর্মাল, আমরা বলি কোনো রকম ওষুধ খেতে হবে না। তো তাই বলছি যে একটা টাইম বাউন্ড ট্রিটমেন্ট আছে এবং রিপোর্ট বেসড ট্রিটমেন্ট, সেটা ক্রনিক কিডনি ডিজিজ হোক, সুগার হোক, যে কোনো রকম রোগের হোক। তাই এই ধরনের রোগকে নিয়ে ভুল ধারণা একদমই রাখবেন না এবং কোনো রকম টেনশনে থাকবেন না। একদম টেনশন করলে আপনার কিন্তু বাড়বে সুগার, আর সুগার বাড়লে তো ডাক্তারবাবু বলছেন যে অনেকগুলো গুরুত্বপূর্ণ অর্গান কিন্তু আপনার খারাপ হওয়ার সম্ভাবনাও কিন্তু বাড়িয়ে দেবে। তাই যদি আপনার মনে হয় যে আমার সুগার বা ডায়াবেটিসের সমস্যা রয়েছে, আমার কিডনির সমস্যা আসছে না, তো বুঝবো আমি কি করে, সিমটম আমার কি, ডাক্তারবাবু থেকে সেটা একটুখানি বুঝে নেব। কিডনির সমস্যা যখন আসে তখন কিছু সিমটম দেখায়, যেমন হচ্ছে আমরা সারাদিনে যতটা পরিমাণ জল খাবো ততটা পরিমাণ কিন্তু আমার ইউরিন হবে না। তার সাথে সাথে দেখা যাবে যে আমাদের পায়ের পাতাটা ফুলছে এবং তার সাথে সাথে আমাদের মুখটাও হালকা ফুলে যাবে এবং দেখা যাবে যে হিমোগ্লোবিন খুব দুর্বল মনে হবে, কিছু কাজ করার ইচ্ছা থাকবে না। তখন যদি একটা হিমোগ্লোবিন টেস্ট করা হয় দেখা যাবে যে রক্তটা আমাদের শরীরেতে কমছে। তো এই সমস্ত সিমটম আছে। তার সাথে আর একটা সিমটম থাকে, সেটা হচ্ছে আমাদের পেছনে কোমরের ওপরেতে একটু ব্যথা হবে, সেটা দুটো সাইডেই,
বসতে গেলে একটু হালকা ব্যথা হবে। নর্মালি কি হয়, আমাদের কোমরের জয়েন্টের ব্যথা আলাদা এবং জয়েন্ট থেকে একটু ওপরে যেখানে আমাদের কিডনিটা থাকে সেখানেতে একটা ব্যথা হবে। তাই দুটো ব্যথার মধ্যে পার্থক্য রাখতে হবে যে আমার এটা কোমরে হচ্ছে না কোমর থেকে একটু ওপরে হচ্ছে। সেইটা যদি আপনি লক্ষ্য করেন এবং এই সিমটমটা যদি আপনি খেয়াল করেন, সেই সময় অবশ্যই একবার আপনি ইউরিয়া ক্রিয়েটিনিনটা টেস্ট করে নিন কিংবা একটা আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট করে নিন। তাহলেই কিন্তু শুরুতেই আপনি ধরা যাবে যে আপনার ইউরিয়া ক্রিয়েটিনিন বাড়ছে কিনা। আমরা বারবারই বলি, যদি শুরুতেই আপনি ধরে নিতে পারেন সিমটম দেখে, যদি আপনারা সতর্ক থাকেন, তাহলে সিমটমটা, এই যে সিমটমগুলো বললাম, সেইটা যখনই দেখা যাবে তখনই যদি একবার টেস্ট করে নেন, সেই সময় হয়তো ইউরিয়া ক্রিয়েটিনিন জাস্ট বাড়তে আরম্ভ করেছে, তখনই যদি আপনি ট্রিটমেন্টটা ঠিকঠাকভাবে নেন, তাহলে কিন্তু আপনাকে ওই পর্যায়ে যেতে হবে না যে ইউরিয়া ক্রিয়েটিনিন ভেতর বাড়তে থাকলো, একটা জায়গায় গিয়ে ওষুধও কোনো রকম কাজ করছে না এবং তার সাথে সাথে পরবর্তী ক্ষেত্রে বলে দেবে যে আমাকে ডায়ালিসিস করতে হবে। তো সেই জায়গায় না গিয়ে যদি শুরুতেই আপনি ট্রিটমেন্ট করে নেন, তাহলে দেখবেন ওই ডায়ালিসিসের জায়গায় আপনাকে যেতে হবে না। আজকে কিন্তু আমরা প্রমাণ দিয়েছি আপনাদের যে যাদের সিকেডির সমস্যা আছে তারা এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার এসে কত তাড়াতাড়ি ভালো হচ্ছেন এবং সেটার রিপোর্ট বেস ট্রিটমেন্টের মাধ্যমে ভালো হচ্ছেন। তার রিপোর্ট তাকে প্রমাণ দিচ্ছে যে সে ভালো হয়ে গিয়েছে। কি ভাবছেন বাড়িতে বসে? এখনো অন্য কোনো পাথি, অন্য কোনো এক্সপেরিমেন্ট, অন্য সেই মেডিসিন যে মেডিসিন আপনার কিডনিকে আরো বেশি খারাপ করে দেবে? নাকি আসবেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে? পুরোপুরি সিদ্ধান্তটা আপনার সিদ্ধান্তই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তাই ভেবে চিন্তে ডিসিশন নেবেন। কে আছেন? নমস্কার। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি তারকেশ্বর থেকে বলছিলাম। তারকেশ্বর থেকে কি প্রবলেম হচ্ছে? প্রবলেম বলতে রিসেন্টলি আর কি আমার দিদির সুগার ধরা পড়েছে। বয়স কত তার? 36 বছর। 36 বছর। সুগার কত আছে এখন? সুগারটা কত? 180/30। সুগারটা হচ্ছে 180/30, এটাই বলছিল। 180/30 এরকম হয় না, খাওয়ার পরে খাওয়ার আগে হয়। প্রেসার, আচ্ছা, ঠিক আছে। প্রেসারে আমাকে বলছিল যে ওরা অনেক ডাক্তার দেখিয়েছে, এবার লাইভে তুই একটু তাহলে কথা বলিস আয়ুর্বেদিক একটা ডাক্তারের সাথে। তো আমাকে জিজ্ঞেস করতে বলেছিল বলেই আমি ফোনটা করেছি। আচ্ছা, দেখুন, প্রেসারের জন্য ট্রিটমেন্ট অবশ্যই আছে। আমরা বারবারই বলি যে আমাদের যেটা ট্রিটমেন্ট আমরা দিই সেটাতে কোনো রকম আজীবন মেডিসিনস খেতে হয় না। তো ওনার ক্ষেত্রে যেটা লাগবে সেটা হচ্ছে মেডিসিনের যে একটা কোর্স থাকে, সেই কোর্সটাকে ওনাকে কমপ্লিট করাতে হবে, যেটা আমরা ট্রিটমেন্ট দিই। তার সাথে সাথে ওনাকে পঞ্চকর্ম থেরাপি নিতে হবে, কারণ কিছু জিনিস থাকে পঞ্চকর্মের মধ্যে, যেমন ওনার ক্ষেত্রে শিরোবস্তি বলে এক ধরনের ট্রিটমেন্ট থাকে, সেটা ওনার লাগবে। এছাড়াও শিরোধারা বলে একটা ট্রিটমেন্ট থাকে, সেইটা ওনার লাগবে। নস্য বলে একটা ট্রিটমেন্ট থাকে পঞ্চকর্মের মধ্যে, সেইটা ওনার লাগবে। তো এই ট্রিটমেন্টগুলো যদি উনি ঠিকঠাকভাবে নিতে পারেন, তাহলে দেখা যাবে একটা সময় গিয়ে প্রেশার অবশ্যই কমবে। এবং আমরা ঘরোয়া কিছু এই প্রেশারের ক্ষেত্রে যেটা কন্টিনিউ করতে হবে সেটা হচ্ছে যোগা। তো সেই যোগা আমরা বলে দেবো, সেইটা যদি আমরা দেখিয়ে দেবো, সেইটা যদি উনি ঠিকঠাক মতো করে বাড়িতে করতে পারেন, তাহলে দেখবেন যে এই প্রেশারের জন্য আপনাকেও ওষুধ খেতে হচ্ছে না। তো আপনি একবার হেল্পলাইন নাম্বারে ফোন করে ওনাকে বলুন আমাদের সাথে একবার যোগাযোগ করতে। আমরা বলে দেবো শুরুতেই যে উনি কোন যোগা করবেন, কোন যোগা করলে উনি ভালো থাকবেন, কোন মেডিসিনটাকে আপনাকে কোর্স করাতে হবে এবং থেরাপিটা কখন নিতে হবে। এইগুলো যদি কমপ্লিট করেন, ওনাকে আজীবন ওষুধ খেতে হবে না। আশেপাশে অনেকের কাছ থেকে এখন কিন্তু আপনি শুনবেন আয়ুর্বেদের কথা। অনেকেই আপনাকে সাজেস্টও করবে যে একবার আয়ুর্বেদ করে দেখ না। আমাদের প্রাচীন শাস্ত্র কিন্তু এই আয়ুর্বেদ। একটা সময় ছিল যখন আয়ুর্বেদ ছাড়া কিছু ছিল না। একটা সময় এটাও ছিল যে যখন হয়তো আয়ুর্বেদ কোনো কিছু চাপে পড়ে একটু ধীর স্থির হয়ে গিয়েছিল, কিন্তু বর্তমানে আয়ুর্বেদ কিন্তু আবার একেবারে ঝমঝমিয়ে গিয়ে চলছে। এবং তার একটা বড় কারণ এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। সেই আয়ুর্বেদ পুরনো আয়ুর্বেদ ঠিকই কথা, কিন্তু মেডিসিন কিন্তু অত্যাধুনিক মেডিসিন রয়েছেন, অত্যাধুনিক অভিজ্ঞ আয়ুর্বেদ চিকিৎসকেরা রয়েছে, অত্যাধুনিক পঞ্চকর্মা ডিপার্টমেন্ট
ডিপার্টমেন্ট। এবং তার পাশাপাশি ডাক্তারবাবু কিন্তু বলছেন যোগার কথা। যোগার হয়তো আপনার আশেপাশে অনেক জায়গায় আপনি পাবেন, কিন্তু এনবিপি যখন ভাবনা চিন্তা করেন একটু স্পেশাল কিছু ভাবনা চিন্তা করেন, আরো কিছু আপনি যোগের সঙ্গে এমন কিছু পাবেন যেটা অন্য কোথাও কিন্তু পাবেন না। তাই যাদের মনে হচ্ছে যে আয়ুর্বেদের হাত ধরে এবং যোগার মধ্যে দিয়ে, পঞ্চকর্মার মধ্যে দিয়ে, এতজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শের মধ্যে দিয়ে নিজেকে ভালো রাখবো, তাদের জন্য কিন্তু অবশ্যই রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। 9830235527 বা 37 এই দুটি ফোন নাম্বারে কিন্তু আপনাদের ফোন করতেই হবে। সিকেডি নিয়ে আজকে আমরা আলোচনা করছিলাম, অবশ্যই তার অত্যাধিক ভালো ট্রিটমেন্ট রয়েছে, তার প্রমাণ আজকে আপনাদের দিয়েছি। এছাড়া যদি মনে হয় কিডনিতে স্টোন, তার জন্য কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন, বা কিডনি সংক্রান্ত যে কোনো প্রবলেমের জন্য কিন্তু আপনারা যোগাযোগ করুন এনবিপিতে। আজকে এই পর্যন্তই, অনুষ্ঠান থেকে বিদায় নেব। পরবর্তী অনুষ্ঠানে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে, আপনাদের সমস্যা নিয়ে আলোচনা হবে। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকে। নমস্কার। নমস্কার।